শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পেগাসাস নিয়ে সংসদে আলোচনার কোনো সম্ভাবনা নেই। বিরোধীদের দাবি খারিজ করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার, বিচারাধীন বিষয়, তাই আলাদা করে আলোচনার সম্ভাবনা নেই। পেগাসাস নিয়ে যা বলার জানিয়ে দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার আবেদনকেও গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। বিরোধীরা যা খুশি করতে পারে, সিদ্ধান্ত নেবেন তো অধ্যক্ষ। পেগাসাস নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব সংসদীয় মন্ত্রী। देखिए, काफ़ी दलों ने उठाया है, लेकिन हमने स्पष्ट किया है, जो सुबह बीएसी हुआ और उसके बाद उधर ही फ्लोर लीडर्स ऑफ लोकसभा में हुआ, उधर भी हमने स्पष्ट किया है कि अभी सुप्रीम कोर्ट इन्वेस्टिगेशन कर रहे हैं। आप ही लोग सुप्रीम कोर्ट में गए हैं, सुप्रीम कोर्ट इन्वेस्टिगेशन कर रहे हैं, कमेटी रचा दिया है। तो इसीलिए अभी तो बजट और राष्ट्रपति के अभिभाषण पर आज चर्चा करो, चर्चा में तो पॉइंट उठा सकते हैं, और तब तक मार्च में जब हमारा 14 मार्च से शुरू होता है, तब तक सुप्रीम कोर्ट भी कुछ नतीजा पर पहुंच सकते हैं। পেগাসাস প্রসঙ্গে অধীর চৌধুরী কি বললেন আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো তৃণমূল সাংসদ সৌগত রায় কি বললেন। सदन सर्वश्रेष्ठ पंचायत होता है हिंदुस्तान की, और वहाँ आके अगर मंत्री जी कहे कि ना मैं कुछ नहीं किया, सरकार कुछ नहीं कही, सरकार कुछ खरीदा नहीं, इसका साथ कोई हमारा ताल्लुकात नहीं, इसका साथ कोई हमारा सरोकार नहीं, ये क्या बात है? किया तो हाँ कहो, नहीं किया तो ना कहो। बाहर से हमें पता मिलता है, बाहर से हमें जानकारी मिलते है कि हाँ ऐसा हुआ है। सरकार भी चुप्पी साधे है। सरकार को अगर हिम्मत है, सरकार बयान क्यों नहीं देते हैं? सरकार भी चुप्पी साधे है, क्योंकि किए हैं, गलती की है, अन्याय किए हैं, ये नैतिक अपराध किए हैं। $2 বিলিয়ন হচ্ছে ইসরায়েলের সাথে টোটাল প্যাকেজ। পেগাসাসটা সরকার কিনেছিল 300 কোটি টাকা দিয়ে, যেটা নিউ ইয়র্ক টাইমস বলেছে। কিন্তু আমরা কি নোটিশ দিয়েছি বা নোটিশ দেব কি না, এটা আগে থেকে আমরা জানাতে পারি না। আমরা তো কিছু বলছিলাম না, সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে, তারাই তদন্ত করবে। কিন্তু যেহেতু নিউ ইয়র্ক টাইমস পৃথিবীর সবচেয়ে বড় শহরের সবচেয়ে বড় সংবাদপত্র বার করেছে, যে নিউ ইয়র্ক টাইমসের খবর সারা পৃথিবীতে পৌঁছয়, সেই জন্য সবাই আগ্রহী। এদিকে পেগাসাস চুক্তি নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন সুব্রমণিয়াম স্বামী। ইসরায়েলের সঙ্গে $200 কোটি চুক্তিতে পেগাসাস, অস্ত্র চুক্তির অংশ হিসেবে পেগাসাস কিনেছিল ভারত সরকার। নিউ ইয়র্ক টাইমসের এমনই দাবি, তাও কিছুই জানতেন না প্রতিরক্ষা মন্ত্রী। পেগাসাস চুক্তি বিতর্কে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে বিজেপি সাংসদের খোঁচা। নজর রাখবো পরের খবরে। বিরোধীরা প্রচারে এলে জুতো মারুন, এমনই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়েছে। এটাই শাসক দলের সংস্কৃতি বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দল এ ধরনের মন্তব্য অনুমোদন করে না বলে জানিয়েছে তৃণমূল। যখনই কেউ আপনাদের বুক ভরে ক্যাম্পিংয়ে যাবে বিজেপি এবং সিপিএম, আমি আপনাদের অনুরোধ করব যে একটা থালায় আপনারা প্রদীপ জ্বালিয়ে ওদের গ্রহণ করবেন আসলেই, আর থালার উপরে একটা জুতো রাখবেন। আসা মাত্রই যেই আপনাদের ভোটের কথা বলবে, ঠাই ঠাই করে জুতো দিয়ে মারবেন। এত বছর কোথায় ছিলিস, কোথায় ছিলিস? আমাদের বিপদ আপদে এসেছিস। বিরোধী দল প্রচারে গেলে তাদের জুতো পেটা করার নির্দেশ দিলেন তৃণমূল নেতা। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। খড়গপুরের বলরামপুরে ভিডিওয় যাকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে, সেই বিশ্বজিৎ মুখোপাধ্যায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। যখনই কেউ আপনাদের বুক ভরে ক্যাম্পিংয়ে যাবে বিজেপি এবং সিপিএম, আমি আপনাদের অনুরোধ করব যে একটা থালায় আপনারা প্রদীপ জ্বালিয়ে ওদের গ্রহণ করবেন আসলেই, আর থালার উপরে একটা জুতো রাখবেন। আসা মাত্রই যেই আপনাদের ভোটের কথা বলবে, ঠাই ঠাই করে জুতো দিয়ে মারবেন। এত বছর কোথায় ছিলিস, কোথায় ছিলিস? আমাদের বিপদ আপদে এসেছিস। দিন দুয়েক আগে তৃণমূলের কর্মী সভায় শাসক নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এমন গাছ সেই গাছে তেমনই ফল হয়। যাদের নেত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘুরাবেন, ভোটের আগে পরিষ্কার বলে যে আমার বুথ দখল করা দরকার, তার জন্য যা করতে হয় করুন, জুতো পেটা করার যেসব বক্তব্য রাখছেন, উনি ঠিক সময় ওনার জবাব পেয়ে যাবেন।
যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে দল এই ধরনের মন্তব্য অনুমোদন করে না। আমাদের দল এগুলো অনুমোদন করে না কখনো। আর তাছাড়া বিজেপিতে এসব আকচার হয়, দিলীপবাবু মানে এমন কোনো ভাষা নেই ব্যবহার করেননি। বিশু হয়তো যে কথাটা বলেছে সেটা ঠিক বলেনি। আমি আপনাদের কাছে শোনার পর, আমি যদিও সেই সময়টা ছিলাম না, আমি ওকে ভর্ৎসনা করেছি। বিতর্কের মুখে তৃণমূল নেতার সাফাই, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। না, এই ধরনের কথা আমি বলিনি। মানুষ এই কথা বলেছেন, সেটাই আমি তুলে ধরেছি। এটা আমার বক্তব্য নয়, সাধারণ মানুষের বক্তব্য। আমাদের দলের এই সংস্কৃতি নেই, আমরা ওই কালচারে রাজনীতি করি না। এটা আমাকে বিকৃত করা হয়েছে। যদিও বিরোধীরা এই ভাইরাল ভিডিও ঘিরে আক্রমণ থেকে সরে আসতে নারাজ। বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। রাত পোহালেই সংসদে বাজেট। দেশের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই বাজেট ঘিরে আশা, আশঙ্কা, প্রত্যাশার দোলাচল। কিরকম হতে চলেছে বাজেট, কি বলছেন অর্থনীতিবিদরা? করোনার মেঘ এখনো কাটেনি, অর্থনীতির ওপর চাপ এখনো কাটেনি, পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। অক্সফামের বার্ষিক রিপোর্ট বলছে করোনাকালে ভারতে গরিব আরো গরিব হচ্ছে, আর ধনীরা আরো ফুলে ফেঁপে উঠছে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। এখন বড় প্রশ্ন হচ্ছে, 5 রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি হবে জনমোহিনী? বাজেট কি হবে গ্রাম এবং কৃষি নির্ভর? জোর দেওয়া হবে কোন কোন সামাজিক ক্ষেত্রে? মোদী সরকার কি আমূল সংস্কারের পথে হাঁটবে, নাকি বিশেষ পরিবর্তনের পথে পা দেবে না কেন্দ্র? আপাতত তা নিয়েই চর্চা চলছে দেশ জুড়ে। বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনাকালে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেকারের সংখ্যা বেড়েছে, ছোট ছোট সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বাজেট পেশ করা উচিত মোদী সরকারের। কিছু ট্যাক্স ছাড় দেওয়া যেতে পারে। আমাদের গ্রোথ রেট এখনো খুব কম, আসলে রিয়েল গ্রোথ রেটটা 1-1.5%-এর বেশি না। এমএসএমইর মানে যেটা মিডিয়াম, সেটা প্রায় নেই বললেই চলে। ধরা যাক 150, 200, 250 লোককে কাজ দিচ্ছে এরকম সংস্থা। এদের কিছু আলাদা করে ছাড় দিলে ভালো হয়। মধ্যবিত্তর দিকে একটু বাজেটটাকে ফোকাস করা উচিত। বাজেটে যা বলা হয় তা কি আদৌ পুরোপুরি বাস্তবায়িত হয়, এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। ভারতবর্ষে ইনকাম ট্যাক্স দেন কিন্তু মাত্র 1% মানুষ। কাজে এই যে পুরো আলোচনাটা এবং এটা নিয়ে যে একটা দীর্ঘায়িত ডিবেট, সেটার কতটা সাধারণ মানুষকে স্পর্শ করে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। যে 2024-এ যখন আমরা পরবর্তী লোকসভার ইলেকশনের দোরগোড়ায় এবং গত 2 বছর একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অর্থনীতি চলছে, সেখানে দাঁড়িয়ে বোধহয় কেন্দ্রীয় সরকার কিছু জনমোহিনী নীতির দিকে তাকাবেন। যে ধরনের স্কিমগুলো চলছে সেইগুলোকে অনেক বেশি কনসলিডেট করা দরকার। অর্থনীতিবিদদের একাংশের মতে, গণপরিবহন এবং জ্বালানি নিয়ে কিছু একটা ভাবা উচিত সরকার। এত বিতর্কের পরেও জ্বালানি কিন্তু জিএসটির আন্ডারে আনা যাচ্ছে না, এবং সে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল অসম্ভব রকম চুপ। পেট্রোল এবং ডিজেলের দামের 50% বেশি, প্রায় 52 থেকে 53% হচ্ছে নানান ধরনের কর। আমাদের ভাষায় একদম খুব সাংঘাতিক রকম পলিটিক্যাল ইকোনমির একটা খেলা। এই সমস্যাটা থেকে কোথাও একটা একটা সমস্যার এতদিন ধরে চলছে, তার একটা সমাধান সূত্র কেন এতদিন ধরে বার করা যাচ্ছে না? শেষ পর্যন্ত দেশের প্রতিটি স্তরের মানুষের বাজেট প্রত্যাশার কতটা পূরণ করতে পারে এবারের বাজেট, তার উত্তর মিলবে একদিন পরে। অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সংকটজনক হলেও স্থিতিশীল সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। অবস্থার কোনো অবনতি হয়নি, ওষুধ দিয়েই শারীরিক অবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা। আরও 24 ঘন্টা চিকিৎসকদের নজরে থাকবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আলিপুর চিড়িয়াখানায় গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট। 2 দিনের মধ্যে চিড়িয়াখানার অধিকর্তা পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। কারা চিড়িয়াখানার কর্মী, কারা বহিরাগত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানার ইউনিয়নের দখল ঘিরে তুলকালাম। চিড়িয়াখানার ডিরেক্টর এবং পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার সকাল 11টার মধ্যে দিতে হবে রিপোর্ট।
ইউনিয়নের দখল ঘিরে গত 24শে জানুয়ারি ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় চিড়িয়াখানায়। গেট ভেঙে হুড়মুড়িয়ে বন্ধ চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। যা নিয়ে তৃণমূল বিজেপির চাপানুতো তীব্র হয়। আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের ইউনিয়নের দখল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার তার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। শুনানিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, ডিরেক্টরকে জানানো হয়েছিল নবনির্বাচিত ইউনিয়নের 5-6 জন দেখা করতে আসবেন, কিন্তু দেখা যায় 200 থেকে 300 জন এসেছেন। বিচারপতি রাজশেখর মান্থা চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করেন, যারাই আসবেন তাদের সবাইকে কি ঢুকতে দেওয়া হবে? এরপর বিচারপতি সতর্ক করে বলেন, চিড়িয়াখানায় যদি কিছু হয়, পশুদের কিছু হয়, তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, আগুন জ্বলবে। মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, রাজ্যের শাসক দল বহুদিন ধরে চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখলের চেষ্টা করছে। তৃণমূলের পতাকা নিয়ে হামলা হয় চিড়িয়াখানায়। 200 জন ইউনিয়ন অফিস দখল করে রয়েছেন, যারা সবাই বহিরাগত। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রাজশেখর মান্থা শুক্রবার সকাল 11টার মধ্যে চিড়িয়াখানা ডিরেক্টর এবং পুলিশের রিপোর্ট তলব করেন। পাশাপাশি অবিলম্বে একজন ভিডিওগ্রাফার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়, যিনি চিড়িয়াখানায় বর্তমান পরিস্থিতি ভিডিওগ্রাফি করবেন। রাজ্যসহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে তাকে সাহায্য করতে হবে। বিচারপতি আরো বলেন, ডিরেক্টর নিজে সোম এবং মঙ্গলবার চিড়িয়াখানা ঘুরে দেখে পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন। কারা কর্মী, কারা বহিরাগত তা চিহ্নিত করবেন ডিরেক্টরই। পাশাপাশি চিড়িয়াখানার নিজস্ব সিসিটিভি ফুটেজ দেখে তিনি রিপোর্ট দেবেন। গত 23শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে আদালতে রিপোর্ট দেবে পুলিশ। 24শে জানুয়ারির যে ফুটেজ চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ সংগ্রহ করেছে, তার কপি অবিকৃতভাবে দিতে হবে চিড়িয়াখানার ডিরেক্টরকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।